পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতা মানে ডিএ নিয়ে যে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, আজ আমরা সেটারই গভীরে যাব। দেখুন, এই লড়াইটা কিন্তু শুধু বকেয়া টাকার লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আইনি প্যাচ, রাজনৈতিক টানাপোড়েন আর জড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ। শুরুতেই চলুন এই কথাটা শোনা যাক। রাজ্য সরকারি কর্মচারীদের এক ইউনিয়নের নেতা মলয় মুখোপাধ্যায় বলছেন, এই সরকার যদি পরের নির্বাচনে জেতে তাহলে আমরা পেনশন পাব কি না তা নিয়েও সন্দেহ আছে। ভাবা যায়, এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে পরিস্থিতিটা ঠিক কতটা গুরুতর। কিন্তু প্রশ্নটা হলো, সামান্য একটা ভাতা নিয়ে বিতর্ক কি করে মানুষের পেনশনের অধিকার নিয়েও এমন ভয়ঙ্কর একটা আশঙ্কার জন্ম দিতে পারে? আজকের আলোচনায় আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। তো এই পুরো বিতর্কের গভীরে যাওয়ার আগে চলুন আগে এটা একটু পরিষ্কার করে নিই যে এই মহার্ঘ ভাতা বা ডিএ জিনিসটা আসলে কি, আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ। দেখুন, মহার্ঘ ভাতা মানে কিন্তু স্রেফ একটা বোনাস নয়, এটা আসলে একটা আর্থিক সুরক্ষা কবচ। মানে বাজারে যখন সবকিছুর দাম হু হু করে বাড়ে, তখন এই ভাতাটাই কিন্তু মাইনে বা পেনশনের আসল মূল্যটা মানে কেনার ক্ষমতাটা ধরে রাখতে সাহায্য করে। তাই এটা কর্মচারীদের একটা ন্যায্য অধিকার। তো এই ডিএ বিতর্ক নিয়ে আমরা দুটো একেবারে আলাদা দিক দেখতে পাই। একদিকে রয়েছেন রাজ্যের কর্মচারী আর পেনশনভোগীরা, আর অন্যদিকে রয়েছে রাজ্য সরকার। সংঘাতটা ঠিক কোথায় সেটা এখানে একদম স্পষ্ট। দেখুন, কর্মচারীরা কি চাইছেন? তারা চাইছেন কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ, আর এই দাবির জন্য তারা কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াইটা নিয়ে গেছেন। অন্যদিকে রাজ্য সরকারের বক্তব্যটা কি? তারা বলছেন ডিএ দেওয়াটা বাধ্যতামূলক নয়, আর তারা তো প্রতি বছর ৮% করে দিচ্ছেন। এই যে দুটো একেবারে ভিন্ন দাবি, বিতর্কের আসল কারণটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। এই সংখ্যাটা খুব ভালো করে খেয়াল করুন, ৫৮%। বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা এই হারে ডিএ পান। বুঝতেই পারছেন রাজ্যের হারের থেকে এটা কতটা বেশি। এই চার্টটা দেখলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কতটা ডিএ পাচ্ছেন, আর অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীরা কতটা। এই যে একটা বিরাট ফারাক, এই বৈষম্যটাই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভের মূল কারণ। এই বিতর্কটা কিন্তু এখন আর শুধু আলোচনা টেবিলে বা রাস্তায় সীমাবদ্ধ নেই, এটা সোজা পৌঁছে গেছে দেশের সর্বোচ্চ আদালতে। তো চলুন দেখা যাক সেখানে ঠিক কি হচ্ছে। এই টাইমলাইনটা একটু দেখুন। গত ৮ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মামলার চূড়ান্ত শুনানি কিন্তু শেষ হয়ে গেছে। তারপর ৩ মাসেরও বেশি সময় কেটে গেল, কিন্তু রায় আর এলো না। বুঝতেই পারছেন এই দীর্ঘ অপেক্ষার লক্ষ লক্ষ কর্মচারী আর পেনশনভোগীর মধ্যে কী পরিমাণ হতাশা আর অনিশ্চয়তা তৈরি করেছে। মানে শুনানি শেষ, কিন্তু রায়দান বাকি। আর রায় ছাড়া যে একটা দিন কাটছে, সেটাই কর্মচারী আর পেনশনভোগীদের উদ্বেগ আরও বাড়িয়ে দিচ্ছে। তাদের ভবিষ্যৎটা যেন একটা অনন্ত অপেক্ষায় আটকে গেছে। তো আইনি প্রক্রিয়ায় যখন এমন একটা অবস্থা, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এর ভবিষ্যৎটা কি, আর এই পুরো সমীকরণে রাজনীতি কতটা প্রভাব ফেলছে। ইউনিয়ন নেতার বিশ্লেষণ যদি আমরা দেখি, তাহলে মনে হচ্ছে এই সমস্যার সমাধান হয়তো এখন আইনি পথের চেয়েও বেশি করে রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সামনেই বিধানসভার নির্বাচন, সেটাও একটা বড় ফ্যাক্টর। তাই এমন একটা জল্পনাও কিন্তু চলছে যে সরকার হয়তো একটা নতুন পে কমিশন গঠন করতে পারে, বা ভোটের ঠিক আগে আগে স্রেফ সদ্ভাবনার ইঙ্গিত হিসেবে এক কিস্তি দিয়ে ঘোষণা করে দিতে পারে। তবে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় কবে আসবে সেটা কিন্তু এখনও কেউই জানেন। এই পুরো আলোচনাটা শেষ পর্যন্ত আমাদের কিন্তু একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করাচ্ছে। আচ্ছা, এই যে এত বড় একটা লড়াই চলছে, এটা কি সত্যি ন্যায্য অধিকার আদায়ের লড়াই, নাকি এটা আসলে একটা বিরাট রাজনৈতিক দর কষাকষির খেলা হয়ে দাঁড়িয়েছে?